দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। বুঝতে পারছেন সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা কেন অস্থির এবং বিভিন্নভাবে তিনি সংযুক্ত হচ্ছেন নানা দেশের প্রবাসীদের সঙ্গে, প্রবাসী আওয়ামী লীগের সঙ্গে, এবং সেখানে জোরদার আন্দোলন করতে বলছেন এবং বলছেন যার যা আছে তা নিয়ে ঝাঁপায় পড়ার জন্য, মানে আঘাত আসলে পাল্টা আঘাত করার জন্য। এই কথা বলার কারণ আছে, কারণ শেখ হাসিনা জানে যে তার বিরুদ্ধে আইনগতভাবে জোরালো কার্যক্রম শুরু হয়েছে, আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হবে। সুতরাং সেই কারণে সে মরিয়া তার বিচার ঠেকাতে, কিন্তু সেই বিচার খুব দ্রুতই হবে। অনেকে আশা করছেন যে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে শেখ হাসিনার বিচার সম্পন্ন হবে, এবং সেই কারণেই অস্থিরতা, আর তার চাপে হয়তো ভারতও অস্থিরতা দেখাচ্ছে নানাভাবে। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে 12 নভেম্বর এক প্রেস ব্রিফিং এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা গণহত্যা, গুম সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি। তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন। এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে। এর আগে 17 অক্টোবর, জুলাই, আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যান্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তারা হলেন শেখ হাসিনা বোন শেখ রেহানা, শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য মোহাম্মদ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপুমণি, আকম মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পরশ, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিবি হারুন, সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ডিএমপি হাবিবুর রহমান, সাবেক র্যাব ডিজি হারুন রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকী, বিচারপতি মানিক, ডক্টর জাফর ইকবাল, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সহ 46 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। অপর 2 জন হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। দর্শক, নিঃসন্দেহে এই রেড নোটিশ জারিটা ভারতের জন্য এক ধরনের চাপ, যে ভারত এই পরিস্থিতিতে বিব্রত হবে নিঃসন্দেহে, এবং তারা তাদের অবস্থানে অটল থাকার চেষ্টা করবে। তারা বলবে যে তারা এই নোটিশ মানে না, কিন্তু ভারতের সাথে যে অপরাধী প্রত্যার্পণ চুক্তি আছে, সেই চুক্তির আওতায় কিন্তু ভারত বাংলাদেশ থেকে তাদের অনেক অপরাধীকে নিয়েছে, আবার বাংলাদেশও নিয়েছে অতীতে। সুতরাং এখন এই বিষয়টি, যেই শেখ হাসিনা চুক্তি স্বাক্ষর করেছে ভারতের সঙ্গে, এখন সেই চুক্তির কিন্তু গেরাকলে পড়লো। অর্থাৎ এখন ওই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য, অথবা ফেরত দেওয়া উচিত। তবে চুক্তির কয়েকটি ক্লজ এমনভাবে সাজানো হয়েছে যেখানে ভারত ইচ্ছা করলে দিতে পারে, আবার নাও দিতে পারে। তারা যদি মনে করে যে যেই বন্দীকে তারা বা অপরাধীকে তারা ফেরত দেবে, তার জীবন নাশের শঙ্কা আছে বা অন্য কোনো রাজনৈতিক ইস্যু আছে, তখন কিন্তু তারা এই ক্লজটা মানতে নাও পারে। ফলে হয়তো ওই ধারায় তারা বাংলাদেশের অনুরোধকে উপেক্ষা করবে। কিন্তু তারপরও যেহেতু রেড অ্যালার্ট জারি হয়েছে, এটা ভারতেও এখন একটা প্রতিক্রিয়া হবে রাজনীতিবিদদের মধ্যে, যে কেন শেখ হাসিনার কারণে বাংলাদেশের সাথে সম্পর্কের এই দূরত্ব টানাপোড়েন, এই বিষয়টি কিন্তু ভারতের রাজনীতিকেও প্রভাবিত করবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।